একটা মানুষ একটা দেশের সংস্কৃতিকে, একটা দেশের মানুষের রুচিকে কতটা বদলায় দিতে পারে তার প্রমাণ সম্ভবত লিওনেল মেসি। আমরা এর আগে পরে কখনো অন্তত ক্রীড়াক্ষেত্রে দেখি নাই যে একটা লোকের কারণে একটা দেশের পুরো যে সাংস্কৃতিক এবং ক্রীড়া ইতিহাস এটা পুরোপুরি বদলে গেছে। সেই জিনিসটা তার ক্ষেত্রে ঘটছে আমেরিকাতে। এটা আমরা এতদিন বুঝতাম যে জিনিসটা ঘটছে, কিন্তু সেটার একটা সম্যক প্রমাণ গতকালকে আমরা পেলাম। গতকালকে জরিপের থেকে জানা গেল যে এই পৃথিবীতে গত বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের পরেই সবচেয়ে দর্শকপ্রিয় লিগ ছিল ইউএস সকার লিগ। আপনারা নিশ্চিত করে জানেন যে ইউএস সকার লিগে আসলে লিওনেল মেসি ছাড়া ওরকম আকর্ষণীয় কিচ্ছু নাই। ফলে এই যে ইউএস সকার লিগের একেবারে তলানি থেকে উঠে এসে লা লিগা, সিরিয়া এদের টপকে একদম ইংলিশ প্রিমিয়ার লিগের কাছে চলে যাওয়া, এই পুরো কৃতিত্বটা একটা লিওনেল মেসির। এখন আমরা একটু বলি যে আসলে মেসি এই পরিবর্তনটা কিভাবে আনলেন এবং পরিবর্তনের আরও ব্যাপকতা কি কি, আরও কি কি ঘটছে এই ইউএস সকার লিগ। ইউএস মেজর সকার লিগ নতুন জিনিস, মানে গত কয়েক বছর আগে শুরু হয়েছে, কিন্তু ওদের এই জিনিসটাকে জনপ্রিয় করার চেষ্টা কিন্তু অনেক কালের। সেই পেলে যখন বয়সের শেষ দিকে, তখন ওরা অনেক কষ্ট করে সান্তোস থেকে পেলেকে নিয়ে আসছিল কসমস নামে একটা ক্লাবে। ওরা আশা করছিল যে এতে হয়তো আমেরিকার লোকজন তাদের ওই আমেরিকান ফুটবল রেখে একটু ফুটবলের দিকে নজর দেবে, সকারকে ফুটবল বলে চিনতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু হয় নাই। এরপর থেকে বহুবার তারা ট্রাই করছে, জলাতন ইব্রাহিমোভিচ থেকে শুরু করে অনেককে নিয়েছে। খোদ ডেভিড বেকহাম ওখানে গেছেন। যাওয়ার পরে ডেভিড বেকহামের ক্ষেত্রে এটা সবার একটা আশাবাদ ছিল যে বেকহাম ইউএসএতে করতে পারবেন, ফুটবলকে জনপ্রিয় করতে পারবেন। সেটা একদমই হয় নাই। বেকহামকে নিয়ে এরকম একটা গল্প আছে যে বেকহাম ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে দেখে কয়েকটা তরুণ তরুণী দাঁড়ায় পড়ছে, অটোগ্রাফ নিতে চাইছে, ছবি তুলছে। বেকহাম খুব খুশি। বেকহাম ভাবতেছেন যে, এটা বেকহাম নিজে একটা ইন্টারভিউতে বলছেন, বেকহাম ভাবতেছেন যে অ্যাট লাস্ট ইউএসএতে সকার প্রতিষ্ঠিত হয়েছে, মানে ফুটবল প্রতিষ্ঠিত হয়েছে। তো উনি তাদের একেবারে শেষ বেলায় জিজ্ঞেস করলেন যে তোমরা কি ফুটবল দেখো? তো বলে হ্যাঁ, আমরা আমেরিকান ফুটবল দেখি। তো বললো না, তোমরা যেটা সকার বলো ওইটা দেখো? বলে না, দেখি নাই কোনোদিন। তো বললো আমারে চিনলে কি করে তাহলে? বলে তুমি ভিক্টোরিয়ার স্বামী না? বলে বেকহাম তখন বলতেছে যে আমি বুঝলাম যে এই দেশে ফুটবলরে জনপ্রিয় করা আমার কাজ না, এটা আরো অন্য কারো লাগবে। সেই লোকটারে বেকহামই খুঁজে পাইছেন, সেই লোকটা হচ্ছে লিওনেল মেসি। এখন শুরুতে আমরা একটু ভাবি যে ইউএস এর কেন এরকম ফুটবলকে জোর করে জনপ্রিয় করার চেষ্টা হলো। আপনারা জানেন যে 1994 সালের বিশ্বকাপ এটা একদম ফিফার একটা প্রজেক্ট ছিল। ফিফা সবসময় একটা সময় পর্যন্ত, পরে এটার ব্যতিক্রম আরও হয়েছে, আমরা দেখছি কাতারেও বিশ্বকাপ দিচ্ছে তারা। একটা সময় পর্যন্ত ফিফার পরিষ্কার নীতি ছিল যে জায়গায় ফুটবল অলরেডি জনপ্রিয় না, সে জায়গায় তারা বিশ্বকাপ দিবে না। কারণ তাদের বিশ্বকাপের একটা বড় মোটো ছিল যে মানুষের ভিতরে যাও, যাদের কাছে ফুটবলের ভালোবাসা আছে তাদের কাছে এটাকে নিয়ে যাও। কিন্তু তাদের তো অজনপ্রিয় ভূমিতে ফুটবল ছড়ানোর দায়িত্ব না। বিশেষত ফুটবলের একটা পাওয়ার হাউস হওয়া লাগতো বিশ্বকাপ আয়োজনের জন্য। ইউএস তো সেগুলোর কিছুই না। কিন্তু এখানে বাণিজ্যের একটা বিশাল রোল আছে। সবাই জানতো, একদম ফিফা প্রেসিডেন্ট থেকে শুরু করে মানে ছোট ফুটবলের আমাদের দেশের কোনো কর্মকর্তা সেও জানতো যে পৃথিবীতে ফুটবল বিজনেসে যা হওয়ার, এই জিনিসটাকে ডাবল করে ফেলা যাবে এই রেভিনিউটাকে যদি ইউএসএতে কোনোভাবে ফুটবলকে জনপ্রিয় করা যায়। কারণ ওদের হাতে টাকা আছে। প্রচুর স্থানীয় আমেরিকান, তাদের প্রচুর অলস সময় আছে, এরা মাঠে গিয়ে সেই জিনিসটা উপভোগ করে, সুপার বোলে যায়, তারপরে আমেরিকান ফুটবলে যায়, রাগবিতে যায়, আইস হকিতে যায়, বেসবলে যায়। কিন্তু এই লোকগুলোকে ফুটবলে পাওয়া যাচ্ছে না। ফুটবলে পেলে অনেক রেভিনিউ আসতো। এর ফলে 94 থেকে ফিফাই এটা শুরু করছে। ফিফা মানে ওয়ার্ল্ড কাপ নিল, প্রচুর দর্শক হলো, কিন্তু সব দর্শকই পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে আসা দর্শক। আমেরিকান খুঁজে পাওয়া গেল না। এবং 94 বিশ্বকাপ শেষ হওয়ার পরে প্রচণ্ড একটা হতাশা ছড়ায় পড়লো যে এটা তো কোনো আউটপুট নাই। এইটার পরে মেজর সকার লিগের কোনো উন্নতি হলো না, অমুক তমুক। মেজর সকার লিগ তখনও শুরু হয়নি, মেজর সকার লিগ আরও পরে শুরু হয়েছে। ফলে ওরা এটা নিয়ে একদম ফ্রাস্ট্রেশনের চূড়ান্তে চলে গেছিল। অ্যাট লাস্ট এই পুরো সমাধানটা খুঁজে পেলেন ডেভিড বেকহাম। মেসি পিএসজিতে যে বছর গেল বার্সেলোনা থেকে, ওই বছরই বেকহাম প্ল্যান করে ফেললেন যে আমার এই ছেলেটারে লাগবে। এক হচ্ছে মেসির সঙ্গে ওনার রিলেশন খুব ভালো, মেসি ওনারা পছন্দ করে।
আবার উনি মেসির মারাত্মক ভক্ত, মেসির খেলার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু উনি বুঝতে পারতেছিলেন অ্যাজ এ বিজনেসম্যান, উনি তো আমেরিকা যাওয়ার পরে বিজনেসম্যান হয়ে গেছেন, ইন্টার মিয়ামির মালিক। উনি বুঝতে পারতেছিলেন যে এই লোকটা হয়তো করতে পারবে। পেলে পারে নাই, ইব্রাহিমোভিচ পারে নাই, আমি পারি নাই। এর ভিতরে আরও অনেক তারকা ছিল, সবার নাম মনে নাই। তো সেক্ষেত্রে হয়তো মেসি পারবে। উনি মেসির সঙ্গে কমিউনিকেশনের মধ্যে ছিলেন। মেসি যখন পিএসজি ছাড়বে তখন উনি ফাইনালি মানে স্টেপ আউট করলেন। উনি মেসির বাবার সঙ্গে দেখা করলেন একটা হোটেল রুমে। গিয়ে বললেন যে, "আমার হাতে এই অফার আছে।" এবং সেইগুলো মিলায়ে মানে কী, কী অফার আছে সেটা একটু পরে বলতেছি। সেইগুলো মিলায়ে টোটাল অ্যামাউন্ট যা হয় সেইটা মানে অলরেডি মেসি তার ডাবল অফার পেয়ে গেছে তখন সৌদি আরব থেকে। মানে $500-600 মিলিয়ন মতো একটা অফার হয়। যা বেখাম দিতে চাচ্ছেন। তো কিন্তু সে প্রায় $1 বিলিয়ন অফার পাইছে সৌদি আরব থেকে, এবং মেসি যদি সৌদি আরব যেত তাহলে আপনারা জানবেন যে এইটা সর্বকালের সেরা ট্রান্সফার যে রেকর্ড, এই রেকর্ডকে ছাড়ায় প্রায় দ্বিগুণ হয়ে যেত। তো তখন মেসির বাবা বললেন যে, "আমি তো শিওর না যে ও কী করবে। আপনার অফারটা খুবই ভালো এবং আমাদের জন্য ফ্যামিলিগতভাবে ভালো হয়। কারণ আমেরিকার পরিবেশটা আমার বাচ্চারা পছন্দ করে। কিন্তু মুশকিল হচ্ছে ওর হাতে তো এরকম একটা অফার আছে।" তো বেকহাম বললেন যে, "দেখেন, ওইটা নিয়ে আমি খুব একটা চিন্তিত না। কারণ আমি ওরে যতদূর চিনি, ওর সঙ্গে যতবার আড্ডা দিছি, ও সৌদি আরব যাবে না। এটা আমি আপনাকে বলতে পারি। কিন্তু আমি একটা ভয় পাচ্ছি যে আমি শুনতেছি যে বার্সেলোনা অফার করবে ওরে। সেক্ষেত্রে ও বার্সেলোনায় ফিরে যেতে পারে।" তখন হোরে মেসি আবার বললেন যে, "না, আমার মনে হয় না ও বার্সেলোনায় যাবে।" তো যাই হোক, কথাবার্তা একটা পর্যায় পর্যন্ত এগোলো। একদম বেকহাম তার ফাইনাল অফার লিখিত আকারে হোরে মেসির হাতে দিলেন এবং মেসির সঙ্গে কথাবার্তা বললেন। তারপরে হোরে মেসি বেকহামরে বললেন যে, "আপনি ২ টা দিন ওয়েট করেন, ও নিজে ব্যাপারটা প্রকাশ্যে জানাতে চায়। আগে কন্ট্যাক্ট করবে না। ও একদম আপনাদের অফারগুলো ওর হাতে আছে। ও একটু নিজে ডিক্লারেশনটা দিতে চায়।" ও ফাইন। সেটা কবে আসবে তাও বেকহাম জানেন না। বেকহাম আসছেন তখন চীন সফরে। অন্য ওই ফুটবলীয় একটা প্রজেক্টে। হোটেলে শুয়ে আছেন। চীনে তখন ভোর রাত, হয়তো রাত ৫টার মতো বাজে। তো বেকহাম ঘুমে। সে অবস্থায় বেকহামের ফোনে একের পর এক টেক্সট ঢুকতেছে। উনি সাইলেন্ট করে দিছেন। একটু পরে ইমার্জেন্সি কল ঢুকছে। ওনার ফ্যামিলি মেম্বারদের জন্য ফোনটা আবার করে রাখছেন যে ফ্যামিলি মেম্বাররা কেউ ফোন দিলে ফোন বাজবে। উনি ফোন ধরে দেখেন ওনার বাবার ফোন, ডেভিড বেকহামের বাবার। ফোন ধরছেন, ফোন ধরলে ডেভিড বেকহামের বাবা বলতেছেন যে, "ডেভিড, তুমি জিতে গেছো। লিওনেল মেসি ইজ ইওর।" লিওনেল মেসি এইমাত্র ডিক্লেয়ার করছে যে সে ইন্টার মায়ামিতে খেলবে। তো বেকহাম উঠে বসলেন। উনি একটা ইন্টারভিউতে বলতেছেন যে, "আমি উঠে বসে জাস্ট বললাম যে ইউএস সকার আজকে জিতে গেল।" বেকহাম জিতছেন তা না, এবং আল্টিমেটলি তাই হলো। ইউএস সকার আজকে পৃথিবীর ২য় সর্বোচ্চ দর্শকপ্রিয় ইভেন্টে পরিণত হয়েছে। এটা অনেক, অনেক, অনেক বড় ব্যাপার। আচ্ছা, কত বড় ব্যাপার সেটা বলার আগে একটু বলি যে মেসিরে আনার জন্য আসলে কিরকম একটা সর্ব আমেরিকান চেষ্টা চালানো হয়েছে। মানে ইন্টার মিয়ামির বা ডেভিড বেকহামের একার পক্ষে মেসিরে আনা সম্ভব ছিল না। অত বেশি ফিন্যান্স করার সামর্থ্য তাদের নাই, অত বড় স্পন্সরও নাই, অত বড় ইনভেস্টরও নাই। বেকহাম বড়লোক মানুষ, ঠিক আছে? সেইটা হয়তো আমাদের তুলনায় অনেক বড়লোক। কিন্তু মেসিরে $600-700 মিলিয়ন একা দেওয়া, এটা কিভাবে সম্ভব তার পক্ষে? তো উনি এখানে যে কৌশলটা নিলেন, ১ম এ হচ্ছে উনি দেখলেন যে ইন্টার মিয়ামি কত দিতে পারে। একটা বড় অ্যামাউন্ট কালেক্ট করলেন। কিছু লোকের কাছ থেকে ইনভেস্ট নিলেন অমুক-তমুক। এবার এইটা নিয়ে উনি গেলেন ইউএস মেজর সকার লীগের কাছে, সকার লীগ কর্তৃপক্ষের কাছে। যে, "দেখেন, আমি মেসিরে আনবো। এই লাভটা কিন্তু আমি একা পাবো না। এই লাভটা মেসি যতগুলো অ্যাওয়ে ম্যাচ খেলবে সবগুলো টিম পাবে। এই লাভটা আপনি পাবেন। আপনার প্রচার স্বত্বের টাকা বাড়বে, অমুক বাড়বে, তমুক বাড়বে। তো আপনি আমাকে বাকি দলগুলোর সঙ্গে কথা বলে একটা বড় অ্যামাউন্ট দেন। এটা হইলে আমি মেসিরে নিয়ে আসবো।" সকার লীগ কর্তৃপক্ষ রাজি হয়ে গেল। ভালো ডিল। আমি দেখি বেকহাম যে বিজনেসম্যান, বেকহামের আসলে উচিত ফিফা প্রেসিডেন্ট হওয়া। এই লোক যে এইটা দিয়ে এইটা করা, ওইটা দিয়ে এইটা করা, এই যে চালাচালি করতে পারে, এটা অসাধারণ। ইউএস সকার লীগ, মেজর সকার লীগ কর্তৃপক্ষ একটা বড় অ্যামাউন্ট দিল। এরপরে মেজর সকার লীগ, অ্যাপেল এবং বেকহাম ত্রিপক্ষীয় একটা বৈঠক হলো। অ্যাপেল হচ্ছে মেজর সকার লীগের ৫০% মালিক ১০ বছরের জন্য। এটা আরো আগে থেকে চলতেছে। বেকহাম অ্যাপেলের প্রতিনিধিদের বললেন যে, "তোমরা যে আমাদের ১০ বছরের জন্য স্বত্ব কিনছিলে, তোমরা তো ভাবো নাই যে এখানে মেসিরে নিয়ে আসবো আমি। তো এখানে আমি মেসিরে নিয়ে আসতে যাচ্ছি। আমার টাকা দরকার। এখন মেসিরে আনলে
এই আমাদের টিভি ভিউয়ারশিপটা এরকম ৩ গুণ বা ৪ গুণে পরিণত হবে। একেবারে আফ্রিকার প্রান্তিক অঞ্চল, বাংলাদেশ সব জায়গায় মেজর সকার লিগ দেখবে লোকজন। এবং এর একটা বড় জায়গা, তোমার অ্যাপল সাবস্ক্রিপশন আছে। তাহলে তুমি আমারে কিছু টাকা দাও। তো অ্যাপেল কর্তৃপক্ষ দেখলো দুর্দান্ত ব্যাপার, যদি আসলেই মেসিরে সবাই মিলে আনা যায়, তাহলে তো আমি নিছিলাম একটা নর্মাল লিগের সত্ত্ব, সেটা তো ওয়ার্ল্ড কাঁপানো একটা লিগে পরিণত হয়ে যাবে মেসি এখানে আসলে। তাহলে তারা একটা বড় ডোনেট করলো, তারা একটা সত্ত্ব দিল যে আমরা আলাদা পেমেন্ট দিয়ে আরেকটা প্রজেক্ট করতে চাই। সেটা হচ্ছে মেসিরে নিয়ে আমরা একটা ডকুমেন্টারি করতে চাই, সেটা শুধু অ্যাপেল টিভি প্রচার করবে, আমরাই মেক করব, মেসির ওখানে অংশ নিতে হবে। তো তোমার কাজ হচ্ছে, ডেভিড বেকামের কাজ হচ্ছে মেসির এটাতে রাজি করা। ডেভিড বেকাম কোনো আলাপ না করে, মেসির সঙ্গে কোনো আলাপ না করে বললো ঠিক আছে এটা আমি করায় দেবো। যদি মেসি এখানে আসে এবং তোমাদের এই টাকাটা আমি আদৌ তারে দিতে পারি, তাহলে মেসিরে দিয়ে ওই প্রজেক্টও আমি করায় দেবো। অ্যাপেল বললো যে এটার জন্য পেমেন্ট পুরো আলাদা, এই চুক্তির মধ্যে না, কিন্তু কাজটা করায় দাও। এবং সব মিলে $600-700 হয়ে গেল বেকামের। সে ওইটা মেসির হাতে তুলে দিল। এবং সে যখন চুক্তি হয়ে গেল, তারপরে মেসিরে বলল যে লিও তোমার আমি আরও কিছু জিনিস দিতে চাই। তার মধ্যে একটা হচ্ছে ইন্টার মিয়ামির একটা শেয়ার দিতে চাই। এইটা আমি তোমার মূল অফারে দেই নাই কেন, এইটা আমি তোমার দিতে যাই আমার ইয়ের যে কৃতজ্ঞতার জায়গা থেকে, যে দেখো আমি এতদিন ধরে এখানে ইনভেস্ট করে বসে আছি, আমার নিয়ে বহু লোক ঠাট্টা তামাশা করছে, কোনো রিটার্ন তো পাই না, আমি স্রেফ ভালোবাসার জায়গা থেকে এখানে বসে আছি। আর ওনার তো পার্সোনাল লাইফ আপনারা জানেন যে ভিক্টোরিয়ারে বিয়ে করে উনি আমেরিকায় গেছিলেন, উনি ওই আমেরিকাতেই জনবিচ্ছিন্নভাবে পড়ে আছেন। তো অনেক স্যাক্রিফাইস করছে এই লোকটা। ডেভিড বেকহামরে নিয়ে আমার মনে হয় রীতিমতো আমেরিকানদের পূজা করা উচিত। লিওনেল মেসি তো বড় ব্যাপার, কিন্তু এই লোকটা অনেক দূর টেনে আনলো, এই লোকটা অনেক দূর টেনে আনলো। তো যাই হোক, ডেভিড বেকহাম খুবই উইলিংলি চুক্তির বাইরে ইন্টার মিয়ামির একটা শেয়ার মেসিরে দেওয়ার অফার করছে, এখনো হস্তান্তর হয়েছে কিনা আমি জানি না। এছাড়া অ্যাপেলের প্রস্তাবটা বললে মেসি রাজি হয়ে গেছে। সে দেখছে ভাই এইটা তো মানে অনেক ক্রাউড ফান্ডিং করে আমারে আনার মতো একটা ব্যাপার করছে তারা, ফলে তাদের জন্য তো এইটুকু করতে হয়। আলটিমেট রেজাল্ট কি হয়েছে, এটা গত বছরই প্রথম 2023 সালেই প্রথম টের পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমস একটা স্টোরি করছিল যে নাও সকার চেঞ্জিং টু ফুটবল। এটা কেন করছিল, আমেরিকানরা ফুটবল শব্দটা বুঝে না, বোঝে আমেরিকান ফুটবল বলে একটা জিনিস আছে, ওরা আমেরিকান ফুটবল বলে না, ওরা ফুটবলই বলে। সারা পৃথিবী বলে যেটারে হচ্ছে রাগবির কাছাকাছি একটা খেলা, আপনারা দেখছেন এই জিনিসটা, একটু আমেরিকান ফুটবল সার্চ করলেও পাবেন, রাগবির কাছাকাছি একটা খেলা, এইটা হচ্ছে ওদের আমেরিকান ফুটবল। ফাইন। আর ওরা দুনিয়া সবাই বলবে হচ্ছে আমরা যেটারে ফুটবল বলি ফুটবল, ওরা এটারে বলে সকার। এই চেঞ্জটাই একটা বিরাট ব্যাপার, কিন্তু এটা চেঞ্জ হচ্ছিল না। অ্যাট লাস্ট মেসি আসার পরে যেটা ঘটলো, যে ওদের লোকজন ফুটবল বলা শুরু করলো, কেন মেসি ফুটবল বলে এটারে। এবং এমন এমন লোক দর্শক হয়ে মাঠে আসা শুরু করলো যারা জীবনে কোনোদিন ফুটবল দেখতে আসে নাই। এরকম একটা পরিবারের নারী সদস্যের সঙ্গে কথা বলতেছিল ওয়াশিংটন পোস্ট। তো তিনি বলতেছিলেন যে আমি নিয়মিত খেলা দেখি, উইকেন্ডে আমার কাজই হচ্ছে বাচ্চাদের নিয়ে খেলা দেখতে যাওয়া। সুপার বোল থাকলে সেখানে যাই, নতুবা আমেরিকান ফুটবল দেখি, বেসবল দেখি, কোনোদিনই আমি সকার দেখি নাই। তো বলেই উনি বলতেছেন নো নো নো, ইটস নট সকার, ইটস মেসিস ফুটবল। বলে বলতেছে আজকে মেসির ফুটবল দেখতে আসছি আমরা, এবং গত 2 উইকেন্ড ধরেই আমরা মেসির ফুটবল দেখতেছি। এটাই হচ্ছে আমেরিকার এখন চিত্র। আমেরিকার সব জায়গায়, একটা স্টোরিতে পড়তেছিলাম যে মিয়ামি জুড়ে বিভিন্ন জায়গায় অ্যাপেলের বড় বড় সাইন দেওয়া থাকে, প্লেস হেয়ার। তো এমন একটা অবস্থা যে লোকজনের জানানো যে মেসি তোমার শহরে খেলতেছে, দেখবা না কেন। এখন পুরো সকার লিগের ভিউয়ারশিপ এটার ফলে কয়েক গুণ বেড়ে গেছে। প্রথমত তো যেটা শুরুতেই আপনাদের যে ইনফরমেশনটা দিলাম, যে প্রিমিয়ার লিগের পরে খুব সামান্য ব্যবধানে মাঠে গিয়ে খেলা দেখার দিক থেকে দ্বিতীয় অবস্থানে চলে আসছে ইউএস সকার লিগ। সেখানে সিরিয়া, লা লিগা, বুন্দেসলিগা এগুলো অনেক পিছনে পড়ে গেছে। এবং সেখানে একটা নোট আপনি মাথায় রাখবেন যে আমেরিকার বেশিরভাগ স্টেডিয়ামের অবস্থা কিন্তু খুব খারাপ। বেশিরভাগ ক্লাবের ফুটবল স্টেডিয়াম আপনারা টিভিতে টুকটাক যারা দেখেন, তারা জানেন যে এগুলার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব পুওর, মানে আগের কালের ওই কাউন্টি সাইড স্টেডিয়ামের মতো, অল্প কয়টা দর্শক ধরে এখানে। তো এইগুলো সব চেঞ্জ হচ্ছে, ইন্টার মিয়ামি বিশাল স্টেডিয়াম বানাচ্ছে, একদম আপনার লিভারপুলের তাক লাগায় দেওয়ার মতো স্টেডিয়াম বানাচ্ছে, খুব দ্রুত এটা ওপেন হয়ে যাবে। তো এখনো পর্যন্ত তারা ওই আগের কালের স্টেডিয়ামে খেলে, ওগুলো নিরাপত্তা ব্যবস্থাও তেমন নাই, যে জন্য মেসির পার্সোনাল বিশাল নিরাপত্তা সিস্টেম লাগে এখন। তো এইগুলোর ফলে ওখানে দর্শক অ্যাকোমোডেশন কম,
ফলে বেখামরা যেটা বলতেছেন যে এই যে র্যাঙ্কিং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রিমিয়ার লিগের পরে আছি দর্শক উপস্থিতির দিক থেকে, এটা সঠিক না। সঠিক হচ্ছে যখন আমরা স্টেডিয়ামগুলো সবাই বানায় ফেলতে পারবো, যখন আমাদের স্টেডিয়ামগুলোর ধারণ ক্ষমতা বাড়বে। কারণ এখন প্রতিদিন যেটা হয়, মেসির স্পেশালি যেদিন খেলা থাকে, হোম থাকুক অ্যাওয়ে থাকুক, যে ক্লাবে থাকে, যে মাঠে থাকে, ওখানে টিকিট বিক্রি হয়ে যায় 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ওদের সব টিকিট বিক্রি হয়ে যায়। এবং ইউএস মেজর সকার লিগে যতগুলো রেকর্ড, মানে এক ম্যাচে সর্বোচ্চ দর্শকের রেকর্ড, এই দ্রুততম সময়ে টিকিট বিক্রির রেকর্ড, সব হয়েছে এই মেসির জামানায়। ফলে বুঝতেই পারতেছেন এটা একটা বিশাল ব্যাপার করছে। এমনকি অ্যাপেল টিভি কিন্তু অ্যাপেলের বাকি সব প্রোডাক্টের তুলনায় একটু দুর্বল প্রোডাক্ট। সেই অ্যাপেল টিভি তারা তাদের বিজনেসকে কয়েক শতাংশ তাদের বিজনেস রেভিনিউ বেড়ে গেছে এই শুধু মেসি এখানে জয়েন করার ফলে। তারা এমন সব জায়গায় অ্যাপল টিভির সাবস্ক্রিপশন পাচ্ছে যেসব জায়গায় আগে কখনো কোনোদিন অ্যাপল টিভির একটা সাবস্ক্রাইবার ছিল না। যেমন আপনি বাংলাদেশের কথা ভাবতে পারেন, বাংলাদেশে সরাসরি অ্যাপল টিভির সাবস্ক্রিপশন নেওয়ার কোনো উপায় নাই, বৈধ কোনো উপায় নাই। লোকজন কি করতেছে, গিফট কার্ড কিনতেছে অ্যাপেলের, কিনে ওটা দিয়ে অ্যাপেল টিভির সাবস্ক্রিপশন কিনে সেটা দিয়ে দেখতেছে, মেসির খেলা দেখতেছে। এইটা হচ্ছে চিত্র হয়ে গেছে যে অ্যাপেলের নেটওয়ার্ক নাই পৃথিবীর এমন সব জায়গা, সেই সব জায়গাতে পর্যন্ত অ্যাপেল টিভির সাবস্ক্রিপশন বিক্রি হচ্ছে। এইভাবে একটা লোক পুরো বদলায় দিছে একটা দেশের সংস্কৃতি, একটা দেশের ক্রীড়া ইতিহাস। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে আমরা এখন সৌদি আরবের প্রো লিগের দিকেও তাকাচ্ছি। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো আছে, কারিম বেনজেমা আছে, আর নেইমার ছিল এবছর পর্যন্ত, আরও বেশ কয়েকজন তারকা আছে। সৌদি লিগ এক নম্বর হচ্ছে গত কয়েক বছর ধরেই বড় তারকাদের টানার চেষ্টা করতেছিল। রোনালদো সেখানে অনেক বড় ইফেক্ট রাখছেন, আমি ছোট করতেছি না, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু সেরা 10-এও ঢুকতে পারে নাই দর্শক উপস্থিতির দিক থেকে। এটা আপনারা আল হিলাল বা আল নাসেরের খেলা যখন দেখেন, আপনারা দেখতে পান যে গ্যালারির বড় অংশ ফাঁকা পড়ে থাকে। কারণ সৌদি মানুষ, দর্শকের মধ্যে রোনালদোর ওই উন্মাদনাটা তৈরি হয় না যে শুধু তারে দেখার জন্য মাঠ ভরে যাবে, যে জিনিসটা মেসির কল্যাণে সকার লিগে হচ্ছে। তো মেসি, এতদিন আমরা বলতাম যে ফুটবল ইতিহাস বদলায় দিচ্ছেন, এতদিন আমরা বলতাম আর্জেন্টিনার ইতিহাস বদলায় দিচ্ছেন, এতদিন আমরা বলতাম আমাদের জীবন বদলায় দিচ্ছেন। অ্যাট লাস্ট মেসি প্রমাণ করলেন যে সেই ভূমি, যে ভূমি কলম্বাস আবিষ্কার করার পর পেলে বেখামরাও বদলাতে পারেন নাই, সেই ভূমিটাও মেসি বদলায় দিলেন। অন্তত মেসির এই ক্ষেত্রে তো নতুন করে আমরা আরেকজন অভিযাত্রী বলতে পারি। মেসির জন্য শুভেচ্ছা থাকলো, ইউএস মেজর সকার লিগের জন্য শুভেচ্ছা থাকলো। বেঁচে থাকলে এবং খুব মানে কোনোভাবে যদি সামর্থ্য করতে পারি, তাহলে একবার ইন্টার মিয়ামিতে গিয়ে খালি স্টেডিয়াম হলেও দেখে আসবো। মেসিরে দেখতে পারি বা না পারি, মেসিরে চোখের সামনে তো দেখছি একবার, ওখানে গিয়ে দেখতে পারি বা না পারি, ইন্টার মিয়ামির স্টেডিয়ামটা দেখে আসবো যে এই সেই স্টেডিয়াম যেখান থেকে পৃথিবীর ইতিহাস বদলে গেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।